Hello friends, welcome to my channel Doing Academics, and it is our third video in the series of classical sociological traditions. আজকে আমরা ম্যাক্স ওয়েবারের ব্যাপারে আলোচনা করব। সো লেটস স্টার্ট। এর পূর্বে আমরা কার্ল মার্কস এবং এমিল ডারখাইমকে পড়েছি, ওয়ান অফ টু গ্রেটেস্ট পাইনিয়ার্স অফ সোশিয়োলজি। এবং আমরা দেখেছি যেখানে কার্ল মার্কস সোসাইটিকে ক্লাস কনফ্লিক্টের মাধ্যমে ডিসকাস করছে, ওখানে সোশ্যাল সলিডারিটির মাধ্যমে ডিসকাস করছে ডারখাইম। তো নাও লেটস সি ম্যাক্স ওয়েবারের মতামত কি, সে ইউরোপকে কোন পার্সপেক্টিভে তখন আলোচনা করছে। সরি, okay. Max Weber, or this scholar, tries to explain society with meanings, ideas, authority, and social action. So let's know each of them in detail. তার আগে আমরা ম্যাক্স ওয়েবারের ব্যাপারে কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জেনে নিই। 1864 তার জন্ম জার্মানিতে হয়। অফকোর্স জার্মান স্কলার। 1912 20তে মৃত্যু করে। আর দারখাইমে ছিল 1917. One of founders of sociology, he is considered, especially interpretive sociology কেসে emphasize করে Verstehen যাকে বলা হয়। Not only emphasized, but মানে pioneered it, founded it, and tried to bridge the gap between positivist and non-positivist sociologists. Focused on social action, authority, bureaucracy, and religion. We will learn them in detail. Okay. Following the same pattern, major works with their key themes in chronology we will learn 1904, 1905 এর মধ্যে যে লেখে the Protestant ethic and the spirit of capitalism. ওকে, এখানে প্রোটেস্ট্যান্ট দের এথিক্স, ক্যালভিনিজম, স্পিরিট অফ ক্যাপিটালিজম, রেশনাল ক্যাপিটালিজম, রিলিজিয়ন এন্ড ইকোনমি সমস্ত জিনিস ডিসকাস করে 1904। এবং তারপরে মেথডোলজি অফ সোশ্যাল সায়েন্স, সরি, দ্য মেথডোলজি অফ সোশ্যাল সায়েন্স তার বই আছে, যেখানে আইডিয়াল টাইপ উইল লার্ন ইন ডিটেইল ওয়ার্স্টেহেন, ভ্যালু নিউট্রালিটি, ইন্টারপ্রেটিভ সোশিয়োলজি, মেথডোলজি, এই সমস্ত জিনিস আলোচনা করে। এবং সোশিয়োলজিকে সোশ্যাল সায়েন্স কেসে তার থিওরি অনুসারে প্রতিষ্ঠা করা ছিল। 1915 দ্য রিলিজিয়ন অফ চাইনা, 1916 দ্য রিলিজিয়ন অফ ইন্ডিয়া, 1917 থেকে 19 অ্যানশিয়েন্ট জুদাইজম, 1919 পলিটিক্স অ্যাজ ভোকেশনস, এই সমস্ত জিনিস তার পাবলিকেশন আছে এবং বোঝাই যাচ্ছে এই সমস্ত জিনিসে তার ডিসকাশন কি ছিল। 1919 এ সায়েন্স অ্যাজ এ ভোকেশনস তার বই আছে, খুব একটা পপুলার নয় তবু পপুলার। আজকাল এটা ডিসকাশন অনেক আসছে। সায়েন্স, অবজেক্টিভিটি, রেশনালাইজেশন, রোল অফ স্কলার, ডিসএনচান্টমেন্ট, এই জিনিস আলোচনা করে। এবং তার পোস্টথামাস একটা বই 1912 এ আছে, ইকোনমি অ্যান্ড সোসাইটি, খুব ইম্পর্টেন্ট বুক। সোশ্যাল অ্যাকশন, বিউরোক্রেসি, অথরিটি, রেশনালাইজেশন, ক্লাস, স্ট্যাটার্ড পার্টি, ট্রাইপার্টিট, এই সমস্ত জিনিস ডিসকাস হয়। ওকে, সো ইউ শুড লার্ন দেম ইন ক্রোনোলজি to skip any kind of risk in the exam. তো মেথডোলজিক্যাল ফ্রেমওয়ার্ক এট ফার্স্ট আমরা জানবো। হ্যাঁ, মেথডোলজিক্যাল ফ্রেমওয়ার্কস আমরা এর আগে যা পড়েছি তাকে দেখেছি। এর আগে যাদের পড়েছি, মার্কস সেও সোসাইটিকে কিসের ভাবে স্টাডি করছে, একটা স্ট্রাকচার হিসেবে স্টাডি করছে। ওকে, সোসাইটি ইন্ডিভিজুয়ালের কোনো সেরকম গুরুত্ব দেওয়া হচ্ছে না, স্ট্রাকচার হিসেবে। অনুরূপ ডারখাইমকে আমরা দেখলাম, সে তো একদম সোশ্যাল ফ্যাক্টস, ইন্ডিভিজুয়ালের কোনো রোলই নেই, সোশ্যাল ফ্যাক্টস যাকে বলছে। ম্যাক্স ওয়েবার এটা জাস্ট একটা ভ্যাকিউমে এরকম তৈরি করেছে না যে আমরা মেথডোলজি পরিবর্তন করতে হবে। তো এই সমস্ত স্কলারদের তখন টেন্ডেন্সি ছিল যে ওভার জেনারেলাইজেশন, যেটাকে বলছে ওভার জেনারেলাইজেশন, এটা একটা সাইন্টিফিক মেথডের টেন্ডেন্সি। ওকে, তো ম্যাক্স ওয়েবার tried to divert these traditions, and because sociology is not like any other natural science subjects, so it should be some at the different methods. এবং তখন যে মেথডেন স্ট্রেট, ওকে, দ্য ব্যাটেল অফ মেথডস 19th সেঞ্চুরি ইউরোপ, জার্মানি স্পেশালি চলছিল। তো কোন মেথডের মাধ্যমে স্টাডি করা উচিত, হ্যাঁ, তখন এই টাইমে ম্যাক্স ওয়েবার একটা তার নিজস্ব মেথডোলজি নিয়ে আসে, যে সোসাইটি যেহেতু কোনো একটা ন্যাচারাল সায়েন্সের মতন সাবজেক্ট নয়, তো আমরা সাইন্টিফিক ওয়েতে একে পড়া অসম্ভব, তো আমাদের সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন দরকার। সাইন্টিফিক ওয়েতে কোনো একটা মেটারকে পড়া হয়, কিন্তু সোশিয়োলজি এর সাবজেক্ট ম্যাটার কি, হিউম্যানস। So humans are not like matters. They are subjective in their nature. So the methodology to study them should be also different. That's why he defined sociology as, look at here, as a science concerning itself with the interpretive understanding of social action. Okay, social action. Max Weber is obsessed with social action. We will learn it in detail, and we can see everywhere social action. Okay, and thereby with a casual explanation of its course and consequences. Look at the definition. Weber gave two perspective. It is actually subjective in nature, okay, interpretive understanding of social actions, and casual explanation, it is actually positivist. So Max Weber became the bridge between subjective or non-positivist and positivist methodology in analyzing society. Okay,
Another his major framework of study is Verstehen William. It is actually translated as interpretive understanding. He says that sociology must understand the meanings of individuals attached to their action. কোন একটা মানুষ কিছু কাজ করছে তখন কি করা উচিত তার ওই কাজে জাস্ট আমরা ইন্টারপ্রেট করে দিলাম তাই নয়, বরঞ্চ ওর কাজের মধ্যে কি মিনিংস আছে, ওর অর্থ কি, ওই জিনিসটাকে জানা হচ্ছে সোশ্যালজিস্টদের কাজ। এবং সোশ্যাল অ্যাকশন কি, আমরা নেক্সট তার ফ্রেমওয়ার্ক এইভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের অ্যাকশন। তো সোশ্যাল অ্যাকশন, দুর্গেম সোশ্যাল ফ্যাক্টস বলেছিল, এই সোশ্যাল অ্যাকশনস বলছে। সোশ্যাল অ্যাকশনস মানে হচ্ছে যে সোশ্যালজির সাবজেক্ট ম্যাটার। ওকে, অ্যান্ড অ্যান অ্যাকশন বিকামস সোশ্যাল। একটা কোন সাবজেক্ট ম্যাটার তখনই হয়ে যায় সোশ্যাল অ্যাকশন যখন ইট হ্যাজ মিনিং। ওইটা মিনিংনেস যাতে না হয়। কোন একটা কাজ করছে, কোন একজন মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার কোনো মিনিং নেই। ওকে, ডাইরেক্টেড টুয়ার্ড কোন একজন পার্সোনাল, কোন একজন মানুষ খাচ্ছে, তো ওর একটা, ওটা পার্সোনাল, ইজ নট ডাইরেক্টেড টু ওয়ার্ডস আদার্স। কেউ একজন পার্সোনালি খাচ্ছে, তো ওটা ওর পার্সোনাল কাজ, ওটা সোশ্যাল ওয়ার্ক নাই। তো সোশ্যাল ওয়ার্ক মানে হচ্ছে এমন যা ডাইরেক্টেড টুয়ার্ডস আদার্স অ্যান্ড অলসো হ্যাজ মিনিংস। এই দুটা কোয়ালিটি সে বললো। ওকে, ইট ইজ কল্ড সোশ্যাল অ্যাকশন। অ্যান্ড হি হ্যাজ অ্যাকচুয়ালি categorized social action into four: instrumental rational social action, or ZEC rational, wet rational, affective action, traditional action. ZEC rational is instrumentally rational. It means based on calculation, goals and efficiency. কোনো কাজ করার আগে আমরা যখন প্ল্যান করছি, ফর এক্সাম্পল কেউ যদি এই ভিডিওটা দেখছো, তোমরা যারা ভিডিও দেখছো, কোনো একটা স্পেশাল পারপোসের উপর, কোনো একটা ক্যালকুলেশনের উপর, যে আমাকে সামনের এক্সাম ক্র্যাক করতে হবে, কিংবা আমাকে এই আইডিয়াটা পেতে হবে, তার একটা ক্যালকুলেশন টার্গেট রয়েছে, গোল রয়েছে। ওকে ওকে, ইনস্ট্রুমেন্টালি রেশনাল অ্যাকশন ওয়েবারের মতে। ভ্যালু ভ্যালু রেশনাল অ্যাকশন, ওয়েট রেশনাল। ওখানে কোনো এরকম মেটেরিয়ালিস্টিক টার্গেট না হলেও গাইডেড বাই বিলিভস এন্ড ভ্যালুস, ওখানে বিশ্বাসের ব্যাপার থাকে। ফর এক্সাম্পল আমি কাউকে দান করছি, তো আমার কি একটা ভ্যালু রয়েছে যে দান করা ভালো কাজ। ওকে, অ্যাফেক্টিভ রেশনাল, ইমোশনস এর উপর বেসড, কেউ হ্যাপি হলো, দুঃখ হলো। ট্রেডিশনাল অ্যাকশন বেসড অন কাস্টমস এন্ড রিচুয়ালস। ফর এক্সাম্পল কেউ এইরকম পোশাক পরে আছে, তো একটা তার কাস্টমার অনুসারী। এবং এবার বলছে অ্যাকচুয়াল অ্যাকশন হচ্ছে কখন এই সমস্ত অ্যাট্রিবিউটস মিক্স থাকতে পারে। ওকে, রেইনবো অ্যাকশনও বলা হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট। রেইনবো অ্যাকশন মিন্স যেখানে চারটি কোয়ালিটি রয়েছে কোনো অ্যাকশনে। ভ্যালুজ, যেহেতু আমরা ভ্যালুজ এখানে দেখলাম, ওর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ভ্যালুজ হচ্ছে, ওয়েবারের মতে ভ্যালুজ হচ্ছে সাবজেক্টিভ মিন, ভ্যালুজ হচ্ছে আর সাবজেক্টিভ ডিপলি হেল্ড বিলিভস এন্ড কমিটমেন্টস দ্যাট গিভ মিনিং, পারপাস এন্ড ডাইরেকশন টু হিউম্যান অ্যাকশন। আমাদের অভ্যন্তরীণ বিশ্বাস এবং কোনো জিনিসের প্রতি কমিটমেন্ট, যা আমাদের কোনো কাজকে, কোনো জিনিসকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবো সেই জিনিসটা বোঝায়। ওকে বলছে ভ্যালু। এবার বলছি আমরা কোনো যখন সোসাইটিতে স্টাডি করবো সোসাইটিকে, তো আমাদের ভ্যালু নিউট্রালিটি হওয়া অসম্ভব। ভ্যালু নিউট্রালিটি মানে আমাদের নিজস্ব কোনো বাইস না থাকা অসম্ভব, যেহেতু আমরা হিউম্যান, এবং হিউম্যান ইজ নট লাইক ম্যাটার। তো ইট দে হ্যাভ সাবজেক্টিভ ফিলিংস, ইমোশনস, মিনিংস। তো ভ্যালু নিউট্রালিটি হওয়া অসম্ভব, কিন্তু অ্যাটলিস্ট আমরা কি করতে পারি, ভ্যালু কখন নিউট্রালিটি, ভ্যালু রেলেভেন্ট কখন আমাদের, ভ্যালু থাকলে কোনো অসুবিধা নাই। কোনো একটা সাবজেক্ট সিলেকশনের সময় আমাদের কোনো ভ্যালু বেসড যদি সিলেকশনের কোনো অসুবিধা নাই, কিন্তু সেটাকে যখন আমরা ডেভেলপ করবো একটা রিসার্চে, তখন কিন্তু ওর কাজের মাধ্যমে, প্রসেসের মাধ্যমে যাতে ভ্যালু নিউট্রালিটি হয়। তো যাই হোক, ও চার টাইপের ভ্যালু ব্যাপারে বলা হয়। একটা ভ্যালু রেলেভেন্স, ওয়েট, বেজিং, হাং। যেখানে পার্সোনাল ভ্যালুজ যেখানে কি করা হয়, দেওয়া হয়। তো আমাদের সাবজেক্ট কোনো সিলেকশনের সময় আমরা পার্সোনাল ভ্যালুকে অনেক টাইমে রিফার করি। ভ্যালু ফ্রিডম বা ভ্যালু নিউট্রালিটি সেকেন্ড, ওয়েট, ফ্রেনহাইট। এখানে কি, যখন রিসার্চ আমাদের শুরু হয়ে যাচ্ছে, আমরা আমাদের পার্সোনাল বাইসাস এবং পার্সোনাল ভ্যালুজকে ছেড়ে দেব, এবং যেটা হার্ড ফ্যাক্টস, এমপ্রিসিজমের উপর ফলো করবো। ভ্যালু রেশনালিটি, হ্যাঁ, ওয়েট রেশনাল, যে কোনো কাজ করা পিওরলি বিকজ ইউ বিলিভ ইট ইজ মোরালি রাইট, একে বলছে ভ্যালু রেশনালিটি। পলিথিজম অফ ভ্যালুজ আরেকটা জিনিস রয়েছে, যখন মডেল লাইফে মানুষ একটু কনফিউজড, সায়েন্স লিভে না রিলিজিয়ন লিভে, এই জিনিসটাকে বলছে, যেহেতু অনেক টাইপের ভ্যালুজ এখানে মিক্স হয়ে যাচ্ছে, এইটাকে বলছে পলিথিজম অফ ভ্যালুজ। একটু অ্যাডিশনাল পয়েন্টস। ওকে, তারপরে আমরা ম্যাক্স ওয়েবারের ফ্রেমওয়ার্কে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট দেখতে পাই, আইডিয়াল টাইপ। সে কোনো জিনিসকে স্টাডি করার জন্য তার আইডিয়াল টাইপ খুঁজে বার করার প্রথমে চেষ্টা করেছে। হোয়াট ইজ আইডিয়াল টাইপ? আইডিয়াল টাইপ এটা নট পারফেক্ট টাইপ। ওকে, আইডিয়াল ইজ নট সিনোনিমাস উইথ পারফেক্ট, বাট ইট কামস ফ্রম আইডিয়াস। ওকে, তো আমাদের মেন্টাল আইডিয়াস কি, কোনো একটা জিনিস জানার জন্য ওর ওর ব্যাপারে আমাদের অ্যাবস্ট্রাকশন কি রয়েছে। অ্যাবস্ট্রাকশন টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্সিটি অফ সোশ্যাল ওয়ার্ল্ড, কোনো একটা সামাজিক জিনিসকে জানার জন্য আমাদের মাইন্ডে কিংবা আমাদের চিন্তা ভাবনাতে, আইডিয়াতে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ওর দেখা যায়, সেই জিনিসটাকে বলছে আইডিয়াল টাইপ। ওকে, অ্যান অ্যানালাইটিক্যাল মডেল ইউজ টু কম্পেয়ার সোশ্যাল রিয়ালিটি, যাতে সোসাইটিকে আমরা ভালো করে বুঝতে পারি, সোসাইটির বাস্তবতাকে, তাই আইডিয়াল টাইপ বের করেছে। তো এ মেন্টাল চেকলিস্ট অফ দ্য মোস্ট বেসিক পিওর ফিচার্স অফ সামথিং ইন সোসাইটি, কোনো সোসাইটির কোনো একটা জিনিস, ফর এক্সাম্পল রিলিজিয়ন। তো রিলিজিয়ন আসলে কি কি হওয়া উচিত, আর ওর মেন ফিচার্স কি, মোস্ট বেসিক অ্যাসপেক্টস কি, ওই জিনিসটাকে মাপার জন্য, ওই জিনিসটাকে মেজার করার জন্য ফ্রেমওয়ার্ককে বলছে আইডিয়াল টাইপ। ওকে,
ইউবার একটা নিজে এক্সাম্পল দেয় বিউরোক্রেসির এবং আরো এক্সাম্পল দেয় অথরিটি, এবং যেরকম সোশ্যাল ফ্যাক্ট দৈর্ঘ্যে সব জায়গাতে নিয়ে আসে, সেরকম সোশ্যাল অ্যাকশন এবং আইডিয়াল টাইপ ম্যাক্স ওয়েবার সব জায়গাতে নিয়ে আসে এবং তারা ওইভাবে ফ্রেমওয়ার্কটাকে ডেভেলপ করে। সে বিউরোক্রেসিকে কি বলে? বিউরোক্রেসি ইট ইজ মেন্টাল মোস্ট পারফেক্টলি অর্গানাইজড মেশিন লাইক ইনস্টিটিউশনস। যে মেশিনের মতন একটা ইনস্টিটিউশন যেখানে পুরো রুলস এবং রেগুলেশনস পরিচালনা হয় এবং অর্গানাইজড। ওকে, ওয়েবার আর্গুড দ্যাট এ কমপ্লিটলি রেশনাল রুল বাউন্ড সিস্টেম ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু ম্যানেজ লার্জ গ্রুপস অফ পিপল। তখন ইন্ডাস্ট্রিয়াল জামানাতে ইউরোপ তখন পেরিয়ে যায়, তখন অনেক ফ্যাক্টরিতে কাজ করছে, ওদেরকে ই করার জন্য, ফ্যাক্টরিতে অফিসে অনেক জায়গায় কাজ করছে, ওদেরকে সিস্টেমেটিক রাখার জন্য বিউরোক্রেসি সিস্টেমটা সব থেকে ভালো। এই পিওর বিউরোক্রেসি রিলাইজ অন 5 কোর ট্রেডস। এই 5টা জিনিস থাকে পিওর বিউরোক্রেসিতে। স্ট্রিক্ট হায়ারার্কি, যেকোনো একটা ফর এক্সাম্পল তুমি পাসপোর্ট অফিসে যাচ্ছ, তুমি ওখানে কি দেখবে হায়ারার্কি, যে হায়ার অফিস, হায়ার হেড থাকবে, তার নিচে কেউ থাকবে, তার নিচে কেউ থাকবে, ডিভিশন অফ লেবার, এবং প্রত্যেকটা পাসপোর্ট অফিসে যারা বসে আছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজ রয়েছে। হয়তো সিম্পল একটা কারো স্ট্যাম্প মারা কাজ থাকবে, কারো জাস্ট প্রিন্টিং করা কাজ থাকবে, কারো সিগনেচার নেওয়া কাজ থাকবে, কারো তো ডিভিশন অফ লেবার থাকবে, সবার একজনও সব কাজ করবে না। ওকে, রিটেন রুলস, প্রত্যেক দিন রিটেন রুলস আছে। ওকে, ইম্পার্সোনালিটি, তুমি কেউ রিলেটিভ হলে তোমাকে কি সে না তোমাকে অপরিচিতর মতনই কাজ করবে। এবং মেরিট বেসড ক্যারিয়ার্স, এবং মেরিট হিসেবে তার কাজ হবে, ওখানে কোনো রকম বাইস টাইস চলে না। তো বিউরোক্রেসিকে সে এরকম ভাবে একটা আইডিয়াল টাইপ বের করে। কিন্তু তবুও বিউরোক্রেসি ইউবারের একটা ইন্টারেস্টিং পয়েন্ট কি, সে যে কোনো জিনিসকে স্টাডি করছে, হ্যাঁ, তো নিজে নিজেই তার ক্রিটিসিজমও করে। ও যেহেতু ভালো বললো যে কোনো এফিসিয়েন্সির জন্য এবং ভালোভাবে অর্গানাইজ করার জন্য যেরকম বিউরোক্রেসি একটা খুব ইম্পর্টেন্ট সিস্টেম অ্যাকচুয়ালি। হ্যাঁ, হাউ এভার ইট ইজ নট ফ্রি অফ শর্টকামিংস, ইট ইজ নট ফ্রি অফ শর্টকামিংস, ইট হ্যাজ মেনি প্রবলেমস। এবং তাকে আয়রন কেজ হিসেবে বলেছে, কারণ ইউবারের মতে এটা যেহেতু একটা হেল্পফুল টুল হিসেবে আসছে, কিন্তু আস্তে আস্তে মানুষ এতে অভ্যস্ত হয়ে গেলে আনস্টেবল মেশিনের মতন হয়ে যাচ্ছে, যেখানে মানুষের তার নিজস্ব ফ্রিডম থাকে না। হ্যাঁ, এবং টাইম বন্ড হয়ে চলতে হচ্ছে, তার ক্রিয়েটিভিটি নষ্ট হচ্ছে এবং স্পিরিচুয়াল মিনিং, তার অ্যাটাচমেন্ট থাকবে না ওই কাজে। জাস্ট একটা মেশিন যেরকম করছে ওইরকম হিসাবে তাকে ওই কাজ করতে হচ্ছে। ওকে, অথরিটিরও সে অ্যাকচুয়ালি আইডিয়াটা লিস্ট দেয়, যেরকম আমাদের we have to search that and what are the ideal types of authority, you know. However, he has given concepts of authority. Authority means the legitimate power recognized by society. একটা society যে পাওয়ার মান্যতা দেয় তাকে বলছে অথরিটি। অথরিটির তিনটি টাইপস রয়েছে: ট্রেডিশনাল অথরিটি, ক্যারিসমেটিক অথরিটি এবং লিগ্যাল রেশনাল অথরিটি। ওকে, এবং সোসাইটি অ্যাকচুয়ালি ট্রেডিশনাল থেকে ক্যারিসমেটিক, ক্যারিসমেটিক থেকে লিগ্যাল বাউন্ডারি থেকে অ্যাকচুয়ালি প্রোগ্রেস হচ্ছে। ট্রেডিশনাল সোসাইটিতে যেখানে কাস্টমস এবং ট্রেডিশনস এর উপরে রুল ফলো করা হয়, ক্যারিসমেটিক অথরিটি কোনো একটা পার্সোনাল কোয়ালিটিস এর রুল ফলো করা হয়। ফর এক্সাম্পল, কোন একটা বিজয় খেলায় বা এখন যে জিতলো, তো তার অনেকটা ক্যারিসমেটিক লিডারশিপ কোয়ালিটির কারণে হয়েছে, তো মানুষ তাকে এরকম ভাবে ফলো করছে। তার জন্য ট্রেডিশনাল কোনো একটা ফর এক্সাম্পল ইমাম কিংবা কোনো একটা গুরু, ওকে, ট্রেডিশনালি মানুষ ফলো করছে বলে। হ্যাঁ, এবং লিগ্যাল ন্যাশনাল অথরিটি কা যে লজ এবং রুলস, লজ যে বানালছে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের এখন মুখ্যমন্ত্রী বানিয়েছে, হ্যাঁ, কানুন হিসেবে তাই ওকে সবাই মানবে। দ্যাট ইজ কল্ড, দিস আর 3 টাইপস অফ অথরিটি অ্যাকর্ডিং টু ওয়েবার। এবং পাওয়ারের ব্যাপারে ওই টাইম আলোচনা চলে আসছে, পাওয়ারের ব্যাপারে ওটা ডিসকাস করেছে। পাওয়ার মিন্স অ্যাকর্ডিং টু ওয়েবার হচ্ছে probability that one actor within a social relations will be in a position to carry out his own will despite resistance. পাওয়ার মানে হচ্ছে কোনো বাধা বিপত্তি ছাড়া তুমি যখন কাজটা করতে পারবা একটা পজিশনে থেকে, সেই জিনিসটা বলছে পাওয়ার। হ্যাঁ, পাওয়ারের ব্যাপারে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যা বারবার চলে আসে কিন্তু আলোচনা হয় না, একটা কনস্ট্যান্ট সাম অফ পাওয়ার বা জিরো সাম অফ পাওয়ার বলা হয়। এই কনসেপ্ট হিসেবে ফর এক্সাম্পল পাওয়ার, এই জিনিসটা যদি পাওয়ার হলো, সরি, ফর এক্সাম্পল একটা জিনিস যদি পাওয়ার হলো আর 100% পাওয়ার রয়েছে আমাদের মধ্যে, হ্যাঁ, তো কনস্ট্যান্ট সাম মানে কি, এটা কমে না বাড়ে না। কেউ একজন পাওয়ার যদি পায়, তো কেউ যদি ফর এক্সাম্পল এখান থেকে কিছু পাওয়ার নিল, এখান থেকে কিছু পাওয়ার নিল, তো অটোমেটিকলি অন্য কারো পাওয়ার কমে যাবে, তাই তো। তো সবারই প্লুরাল নয়, পাওয়ার ইজ অলসো শেয়ার্ড অ্যান্ড ইট ইজ অলসো ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিংলি। তার জন্য তো সমাজে ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে। ফর এক্সাম্পল কেউ বেশি পাওয়ার পাচ্ছে, কেউ কম পাওয়ার পাচ্ছে, সরি। ওকে, এবং এর অপোজিটে কি রয়েছে? প্লুরাল, প্লুরাল, প্লুরাল পাওয়ার, প্লুরাল সাম অফ পাওয়ার। ওকে, ইফ আই গেট মোর পাওয়ার ইউ অটোমেটিকলি লুজ অন। ফর এক্সাম্পল ক্লাসে কেউ এক হলো, তো অবশ্যই অন্য কেউ এক হতে পারবে না রোল নাম্বার, তো ইট ইজ অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট সাম অফ পাওয়ার। রিলিজিয়ন এন্ড ক্যাপিটালিজম ম্যাক্স ওয়েবারও ডিসকাস করেছে, যেহেতু তখনকার সোশ্যালিস্টদের অবসেশন ছিল এই নিয়ে। কিন্তু ম্যাক্স ওয়েবার এবং সরি কার্ল মার্কস এবং ডার্কহেইমের অপোজিট কি, রিলিজিয়ন অ্যান্ড ক্যাপিটালিজম। সে কি প্রোটেস্ট্যান্ট এথিক্স এন্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম 1905 এর তার ফেমাস বইয়ে এই ব্যাপারে আলোচনা হয়, এবং সে আর্কিউ করে যে অ্যাকচুয়ালি রিলিজিয়ন ইজ নট জাস্ট এ সোশ্যাল ফ্যাক্ট,
that gives solidarity, and Karl Marx এর হিসাবে just solace or just convince victims, but religion has very active role. এর বিলিফ সিস্টেম মানুষকে খুব চারিদিক দিয়ে উদ্বুদ্ধ করে, স্পেশালি সে বলে যে রিলিজিয়াস 16th সেঞ্চুরি ইউরোপের প্রোটেস্ট্যান্টসদের, স্পেশালি কালভিনিস্ট প্রোটেস্ট্যান্টস যে মার্টিন লুথার শুরু করে এবং কালভিনিস্ট জন কালভিন এর আইডিয়া দ্বারা কে যারা ফলো করে, ওরা অ্যাকচুয়ালি একটা সাইকোলজিক্যাল মাইন্ডসেট তৈরি করেছিল, ইকোনমিক হ্যাবিটস নেসেসারি ফর মডার্ন ক্যাপিটালিজম ফ্লোরিশ। তো ওদের যে একটা ইকোনমিকের প্রতি মাইন্ডসেট তৈরি হয়, ওই মাইন্ডসেটের কারণেই আসলে নর্দার্ন ইউরোপে কি ঘটে, ক্যাপিটালিজম উদ্বুদ্ধ হয়। তো অ্যাকচুয়ালি ক্যাপিটালিজমের যে কনসেপ্ট রিলিজিয়ন থেকে আসে। কেন? যে ক্যালভিনিস্টরা ভাবে, অ্যাকচুয়ালি তাদের চিন্তা ভাবনা, তাদের এথিক্স, হ্যাঁ, তিনটি জিনিসের উপর ভিত্তি ছিল। দ্য কনসেপ্ট অফ কলিং, মার্টিন লুথার অ্যাকচুয়ালি বলে। তো প্রথমে আসলে দায়িত্ব কি, যারা ফর এক্সাম্পল নান রয়েছে, চার্চ রয়েছে, ওদেরই হচ্ছে স্যাক্রেড কাজ। বাকি যারা লেবার রয়েছে, অন্যান্য কাজে ব্যস্ত রয়েছে, বেকার রয়েছে, ওদের কাজ অত স্যাক্রেড ভাবা হয় না। কিন্তু মার্টিন লুথার কি বলে, না, প্রত্যেকটা মানুষকে গড কল করছে, কলিং রয়েছে, এবং প্রত্যেকটা মানুষ এর কাজই হচ্ছে ওয়ারশিপ, এরকম একটা চিন্তা ভাবনা উদ্ভব হয়। তারপর জন ক্যালভিন, তারপরে দ্য প্যানিক অফ প্রিডেস্টিনেশন, প্রোটেস্ট্যান্ট প্রিডেস্টিনেশন থিওরি দেয় কি, এই কনসেপ্ট হিসাবে যে কে গুড আর কে ব্যাড গডের কাছে অলরেডি, ঈশ্বরের কাছে অলরেডি ডিস্টাইন্ড হয়ে গেছে, ভাগ্যতে লেখা হয়েছে। তো ওটা জানবে কি করে মানুষ? এটা ইট ডাজন্ট মিন যে গুড সেই দুনিয়াতে খারাপ হবে, যে ব্যাড এই দুনিয়াতে ভালো, এরকম নয়। বলছে ওয়েলথ ইজ এ সাইন অফ গডস গ্রেস। তোমাকে তোমাকে যখন খোদা, তোমাকে যখন আল্লাহ, গড এই সমস্ত নিয়ামত দিয়েছে, তার মানে কি তোমাকে ভালোবাসে, তোমার কিয়ামতো ভালো, এরকম হিসাবে সে একটা থিওরি দেয়। ওয়ার্ল্ডলি অ্যাসেটিজম অ্যাজ প্রুফ, হ্যাঁ। তারপরে যেহেতু প্রোটেস্ট্যান্টদের একটা কি অ্যাসেটিজমকে প্রথমে কি ভাবা হতো, জাস্ট সব সমাজ জাগরণ ছেড়ে, কিন্তু অ্যাসেটিজমের কি ইন্ডিভিজুয়ালিজম ওখান থেকে আসে, ডিসিপ্লিন নিয়ে আসে। তো এই সমস্ত কোর রিলিজিয়াস এথিক্স থেকে ক্যাপিটালিস্টদের এথিক্স ট্রান্সফার হয় এই এইসব মানুষদের, ওকে, ইউরোপের ক্যালভিনিস্ট প্রোটেস্ট্যান্টসদের দিয়ে আস্তে আস্তে ওদের তরফ থেকে ক্যাপিটালিজম শুরু হয়। তার জন্য যেখানে ক্যাথলিক্স ছিল, তাদের মধ্যে ক্যাপিটালিজম অত দেখতে পাওয়া যায়নি, যেহেতু তাদের মধ্যে এই সমস্ত এথিক্স ছিল না, কনসেপ্ট অফ কলিং অর প্রিডেস্টিনেশন অর অ্যাসিটিজম, ওকে। তো কিন্তু প্রশ্ন আছে, তাহলে অন্যান্য জায়গাতেও যেহেতু রিলিজিয়ন অনেক জামানা থেকে আছে, চায়না, ইন্ডিয়া, আরব, তো এইসব জায়গাতে কেন ক্যাপিটালিজম দেখা গেল না? তো কার্ল মার্কস অ্যাকচুয়ালি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য চায়না এবং ইন্ডিয়ার রিলিজিয়ন্স এর উপর স্টাডি করে, এবং সে কনক্লুশন এটাই ছিল যে নন ইউরোপিয়ান কালচারসরা অ্যাকচুয়ালি, হ্যাঁ, অ্যাডাপ্টিং অর এসকেপিং দিস ওয়ার্ল্ড, তারা কেউ দুনিয়াকে, এই পৃথিবীর একে অ্যাকসেপ্ট করছে, কেউ রিজেক্ট করছে। ফর এক্সাম্পল বুদ্ধিজম, জুদাইজম আমরা দেখতে পাই, তাই, হ্যাঁ, এবং একে অ্যাক্টিভলি মাস্টার করতে পারেনি। যেহেতু প্রোটেস্ট্যান্টরা কিন্তু তাদের একটা সাইকোলজিক্যাল এথিক্স বা প্যানিক তৈরি হয়েছিল, যে তারা কনস্ট্যান্টলি কাজ করবে, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, টাইম ইজ অ্যাকচুয়ালি মানি, এরকম তাদের একটা এথিক্স তৈরি হয়, এবং ওই হিসাবে তারা তাদের রিইনভেস্টমেন্ট ডিসিপ্লিনারি হয়ে এবং বেশি স্পেন্ড করে তারা ক্যাপিটালিজম এগায়। অনুরূপ ইসলামের ব্যাপারেও তার চিন্তা ভাবনা রয়েছে, আসলে ইসলামকে সে দুটোর মধ্যেই রাখে মডারেট হিসেবে, কিন্তু তবুও এটা বলে যে ইসলামের মধ্যেও অ্যাকচুয়ালি পলিটিক্যাল বিল বেশি রয়েছে, এই ইকোনমিক বিল কম, এর তবুও ইসলামের উপরে সে কাজ কমপ্লিট করতে পারেনি, এরকম ডিসকাশন জাস্ট শুরু করেছিল। আর একটা খুব ইম্পর্টেন্ট চর্চা, থিওডেসি অফ গড ফরচুন অ্যান্ড থিওডেসি অফ ডিসপ্রিভিলেজ, থিওডেসি অফ গুড ফরচুন, সরি, থিওডেসি অফ গুড ফরচুন অ্যান্ড থিওডেসি অফ ডিসপ্রিভিলেজ অ্যাকচুয়ালি ডিসকাস হয় না ওয়েবারের আলোচনাতে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার ই করে যে রিলিজিয়ন সবসময় একটা জাস্টিফিকেশন, প্রত্যেকটা মানুষ রিলিজিয়াস জাস্টিফিকেশন চাওয়ার চেষ্টা করে আর প্রত্যেকটা অবস্থা কাজের জন্য, ওকে, ইজ জাস্ট অ্যান অ্যাবস্ট্রাক্ট সেট অফ আইডিয়াস, ইট ফাংশন অ্যাজ এ ওয়ে অফ ফর পিপল টু ন্যাশনালাইজ দেয়ার স্পেসিফিক প্লেস ইন দ্য সোশ্যাল হায়ারার্কি। তো সমাজে যে অবস্থা রয়েছে, ওটাকে কোনো রিলিজিয়াস কারণ দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এটাকে বলছে যদি ভালো অবস্থাতে রয়েছে, হ্যাঁ, তাহলে থিওরিসি অফ গুড ফরচুন বলবে, এবং যদি খারাপ অবস্থা রয়েছে তো থিওরিসি অফ ডিসপ্রিভিলেজ বলবে। ফর এক্সাম্পল দেখো, তো থিওরিসি অফ গুড প্রিভিলেজ কার, যারা এলিট, ওয়েলথি, রুলার্স এবং পাওয়ারফুল মানুষ, ওরা থিওরিসি অফ গুড ফরচুনটাকে ফলো করে, কি বলবে, হ্যাঁ, টু ফিল দ্যাট দেয়ার প্রিভিলেজ ইজ মোরালি রাইট, হ্যাঁ, তারা ঠিক রয়েছে, তাদের উপরে গড সন্তুষ্ট, তার জন্য তারা এরকম পজিশনে রয়েছে। হ্যাঁ, কিন্তু যারা থিওরিসি অফ ডিসপ্রিভিলেজ রয়েছে, যেরকম গরিব মানুষ, ওরা কি বলবে, টু ফাইন্ড মিনিং ইন সাফারিং, খোদা যাদেরকে বেশি পছন্দ করে তাদেরকেই বেশি কষ্ট দেয়, হ্যাঁ, এবং ভবিষ্যতে এদের জন্য ইনসাফ রয়েছে, এইরকম ভাবে তারা একটা জাস্টিফিকেশন দেয় তাদের অবস্থার কোর বিলিফ। ফর এক্সাম্পল, আই এম সাকসেসফুল বিকজ গড দ্য ইউনিভার্স হ্যাজ নট ইউনো গড অ্যাকচুয়ালি হ্যাজ ব্লেসড মি ফর মাই রাইটিয়াসনেস, আমি ভালো কাজ করেছি কিংবা আমার উপর গড সন্তুষ্ট, তাই আমাকে এই সমস্ত দিয়েছে। যে আমার আর্থলি সাফারিং ইজ অ্যান স্পিরিচুয়াল টেস্ট, এটা মানুষ ইমতিহান, এটা একটা পরীক্ষা, আমি নেক্সট কিয়ামতের দিনে
আই উইল বি অ্যাওয়ার্ডেড, এরকম একটা জাস্টিফিকেশন হয়। সোসাইটি একটা জাস্টিফিকেশন শিখায় মানুষকে, রিলিজন একটা জাস্টিফিকেশন শিখায়। ভিউ অফ দ্য আদার সাইড, তো পভার্টিকে একটা কি দেখা হয়, মোরাল ফেইলিয়ার হিসেবে দেখা হয়, ব্যাড কর্মা অর ডিভাইন ডিসপ্লেজার হিসেবে দেখা হয়, কি হয়তো গড ইজ নট প্লিজড উইথ দেম। ওয়েলথ ইজ অফেন ভিউড অ্যাজ সাসপেশন, ওয়েলথ এরকম ভাবে দেখে না, ওদের পরীক্ষা নিচ্ছে, ধোকা দিচ্ছে, একটা ট্র্যাপ হিসেবে রয়েছে, এরকম হিসাবে। তো এটা একটা খুব একটা theodicy of good fortune and theodicy of disprivilege is important thing from Weber's chapter, however sometimes overlooked. Weber আরেকটা অবসেশন রয়েছে রেশনালাইজেশন থেকে, সে সর্বদা রেশনালাইজেশন ব্যাপারে আলোচনা করে। রেশনালাইজেশন মানে is a process where modern society shifts away from traditional magical religious ways of thinking, চিন্তা ভাবনা থেকে বিচ্যুত ঘটছে, রিপ্লেসিং দেম উইথ সিস্টেমেটিক লজিক, কোল্ড ক্যালকুলেশন, এফিসিয়েন্সি। লজিক এবং ট্রেডিশনাল থিঙ্কিং থেকে লজিক্যাল থিঙ্কিং এর দিকে বেশি আগাকে রেশনালাইজেশন বলছে। এবং রেশনালাইজেশন প্রত্যেকটা কাজে এখন আজকাল দেখা যাচ্ছে মডার্ন যুগে, এবং এটা একটা ডিসএনচান্টমেন্ট শুরু করেছে প্রত্যেক জিনিস, রিলিজিয়নে হোক, অথরিটিতে হোক, অর্গানাইজেশনে হোক। বলেই তো রিলিজিয়ন থেকে কি চলে এলো, ক্যাপিটালিজম এসছে, যেহেতু রিলিজিয়াসের যে সব ওল্ড একটা কি ছিল, ডেফিনেশন ছিল কলিং এর, কিংবা জবের, জব বলে তো ওই জব ভালো, কিংবা ফর এক্সাম্পল প্রিডেস্টিনেশনের, তো ওগুলোকে একটা রেশনালাইজ করে, হ্যাঁ প্রিডেস্টিনেশন মিনস তুমি ভালো, তো এই দুনিয়াতে তোমাকে ভালো হতে হবে। অনুরূপ অথরিটিতেও প্রথমে ট্রেডিশনাল কিংবা ক্যারিসমেটিক ছিল কিনা, কিন্তু রেশনালাইজ করলে কিনা তোমাকে একটা লিগালি রুলস হিসেবে অথরিটি পেয়েছে কিনা, ট্যালেন্ট আছে কিনা, কোয়ালিটি আছে কিনা, এই সমস্ত জিনিস অর্গানাইজেশনেও বিউরোক্রেসি দেখছে, একটা মেশিন লাইক সিস্টেম তৈরি করছে, তো সমস্ত জিনিস রেশনালাইজেশন আনার চেষ্টা করে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ট্রিয়েট মডেল অফ স্ট্রাটিফিকেশন, আমরা দেখি ক্লাস, স্ট্যাটাস এন্ড পাওয়ার, যেখানে কার্ল মার্কস অনলি ক্লাসের ব্যাপারে চর্চা করে। ওকে, তো ওয়েবার কি করছে না, শুধু ক্লাসের উপরে আমরা একটা সোসাইটির ডোমেইনকে রেস্ট্রিক্ট করা যাবে না, স্ট্যাটাস এবং পাওয়ারও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। ক্লাস হচ্ছে গ্রুপ অফ পিপল হু শেয়ার দ্য সেম ইকোনমিক সিচুয়েশন ইন এ মার্কেট ইকোনমি, মার্কেট প্লেস, এটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন তার সংজ্ঞা থেকে। যে ক্লাস মানে হচ্ছে মার্কেট পজিশনে কোনো একটা গ্রুপের সিচুয়েশন কি, সেই জিনিসটাকে বলছে ক্লাস। ওকে, ইকোনমিক সিচুয়েশন কি, ওকে, যেটাকে ফর এক্সাম্পল কার্ল মার্কস কি বলেছিল, মোডস অফ প্রোডাকশনে তার পজিশন কি, সেই জিনিসটা হচ্ছে ক্লাস। স্ট্যাটাস, স্ট্যাটাস মানে হচ্ছে সোশ্যাল অনার, প্রেস্টিজ, রেসপেক্ট এ ওর মানে কর্তটা রয়েছে, পজিশন কি। পার্টি হচ্ছে অর্গানাইজড গ্রুপ অফ পিপল দ্যাট এইমস টু এক্সাক্ট, পার্টি হচ্ছে সোশ্যাল পাওয়ার এবং ইনফ্লুয়েন্স কোথায় রয়েছে, ডিসিশন মেকিং এর পাওয়ার, হ্যাঁ, কোন ক্লাস বা কোন স্ট্যাটাস থেকে হোক, ওই জিনিসটা না দেখে। তো পার্টি একটু মোর ওভারল্যাপিং, স্ট্যাটাসও পার্টিতে চলে আসতে পারে, ক্লাসও পার্টিতে চলে আসতে পারে। ওকে, দে রিপ্রেজেন্ট ডিস্টিংক্ট স্পেয়ারস অফ লাইফ, একটা সামাজিক জীবনে প্রত্যেকটা আলাদা আলাদা দিক। ক্লাস ইজ ইকোনমিক, ক্লাস অফ ইকোনমিক, স্ট্যাটাস ইজ সোশ্যাল আর কালচারাল, এন্ড পার্টি ইজ পলিটিক্যাল। ওকে, কিন্তু এ শিফট ইন ওয়ান ডাইমেনশন অলমোস্ট অলওয়েজ ট্রিগার্স এ ডোমিনো এফেক্ট ইন দ্য আদার্স। কিন্তু কারো যদি ফর এক্সাম্পল স্ট্যাটাসের চেঞ্জেস আছে, অবশ্যই ক্লাসেও আসতে পারে, পার্টিতেও আসতে পারে, পার্টিতে চেঞ্জ আসলে স্ট্যাটাসও আসতে পারে, ক্লাসেও আসতে পারে, এরকম এফেক্টিং ইচ আদার। ফোর ক্লাস দেখিয়েছে কার্ল মার্কস, যেখানে বর্জুয়া এবং প্রোলেটারিয়েট দেখিয়েছে। তো এবার চারটি ক্লাসের নাম বলেছে, একটা তো ফার্স্ট হচ্ছে আপার ক্লাস, যেটা ক্যাপিটালিস্ট, মিনস অফ প্রোডাকশনের যারা মালিক। দুটি হচ্ছে হোয়াইট কলার ওয়ার্কার্স, বিভিন্ন টাইপের প্রফেশনালস, বিউরোক্র্যাটস, এই সমস্ত জিনিস। তিন নম্বর হচ্ছে পেটি বোর্জুয়া, যারা নর্মালি তাদের কাজ করে, ডক্টরস, টিচার্স, এরকম। চার নম্বর হচ্ছে ম্যানুয়াল ওয়ার্কার্স, যারা ওয়েজের পরিবর্তে কাজ করে, ওকে, ওয়েজ লেবারের হিসেবে কাজ করে। সো দিস আর ক্লাস অ্যাকচুয়ালি। So by here we also conclude Weber in depth. Okay, if any doubt, if there is any doubt, let me know in the comment box. I will try to clear them. Some criticism you can also imagine in yourself. Subjectivity in methodology. Okay, he tried to divert, take sociology from a radical positivist to subjective way. So versatility, because meanings cannot be measured scientifically, so sometimes bias চলে আসতে পারে। Interpretive sociology lacks objectivity, interpretive sociology তে অবজেক্টিভিটি থাকবে না। ভ্যালু নিউট্রালিটি ইজ ইম্পসিবল, যেহেতু হিউম্যান, কিন্তু ভ্যালু নিউট্রালিটির ব্যাপারে বলছে, সে নিজেও জানছে আইডিয়াল টাইপস আর আনরিয়ালিস্টিক অ্যাবস্ট্রাকশনস। অফকোর্স আমি কি বললাম, ওয়েবার নিজেও সাবমিট করছে যে আইডিয়াল টাইপস আর unrealistic abstractions. However, he gives this frameworks to study society uh, in a better way. Overemphasis on ideas and religion উপরে বেশি emphasis, neglect of economic exploitation. যেহেতু ও ইকোনমিক এক্সপ্লয়টেশনের ব্যাপারে বলেছে, কিন্তু এতে ফোকাস নেই, তাই স্কলারদের এরকম ক্রিটিসিজম রয়েছে। বিউরোক্রেসি লিডস টু ডিহিউম্যানাইজেশন, ওয়েবার নিজেই মেনেছে আয়রন কেজ, কিন্তু তাকে পারফেক্ট বলছে এফিসিয়েন্সির জন্য। রেশনালাইজেশন থিসিস, সব কাজে রেশনালাইজেশন আনার চেষ্টা করেছে। মাল্টি ডাইমেনশনাল স্ট্রাটেজি ওভারলি কমপ্লেক্স, হ্যাঁ, সে ক্লাস, স্ট্যাটাস এন্ড পার্টি অফেন ওভারল্যাপ, মানে ডিফিকাল্ট টু সেপারেট, যে সেপারেট করা যায় না, কিন্তু তো ওইরকম ভাবে সেপারেট করেছে। ইউরোসেন্ট্রিক অ্যাপ্রোচ টু রিলিজিয়ন এন্ড ক্যাপিটালিজম, ক্যাপিটালিজমকে শুধু ইউরোপের ক্যালভিনিস্টদের মধ্যেই রেখেছে, তা একটা ইউরোসেন্ট্রিক ইউরোপ। আরো যদি স্টাডি করা যায়, আমরা পোস্ট কলোনিয়ালিস্ট দেখতে পাই যে যেরকম ওয়েস্টার্ন প্রোটেস্ট্যান্ট ওভার নন ওয়েস্টার্ন সোসাইটিজ এর মধ্যেও কি
অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন প্রোটেস্ট্যান্টকেও প্রিভিলেজ দিয়েছে, হ্যাঁ, নন ওয়েস্টার্ন সোসাইটিজ এর উপরে, কিন্তু অন্যান্য জায়গাতেও আমরা ইকোনমিক স্ট্যাবিলিটি ভালো জিনিস দেখতে পাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, উইথ দিস we conclude also Max Weber, and would like to know your feedback, and next we will go to another section of a video in our sociological discussions. Thank you.